প্রশ্নের যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে ভোট ব্যাংক যেটা এতদিন ছিল 2023-এও একটা সময় মানুষ মানে 2023-এ উনি বিরোধী ভূমিকায় ছিলেন। উনি সাতরামনগরে দাঁড়িয়ে বলছেন যদি আমি 6 আগরতলার ভোটার হতাম আমি সুদীপ রায় বর্মনকে ভোট দিতাম। তো যে ব্যক্তি এই কথাটা বলছেন 2023-এ নির্বাচনের সময় দাঁড়িয়ে, সেখানে হয়তোবা মৃন্ময় দাও ছিলেন সেই মঞ্চের সামনে টামনে, কিন্তু যখন এই কথাটা বলছেন সেই ব্যক্তিটা 1 বছর পরে যখন বিজেপির সঙ্গে জোটে যাচ্ছেন তাতে আমাদের কোনো ইসে নেই। কিন্তু মূল আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ভোট ব্যাংকটা শিফট হওয়া, যারা মথার মধ্যেই বিরোধী ভোটার ছিলেন, যারা বিরোধিতা করেছিলেন বিজেপি, তারা যখন দেখবেন যে মানে এই মথা পুরোটাই অ্যালায়েন্স হয়ে গেছে বিজেপির সঙ্গে, তখন এইটা মথার জন্য অশনি সংকেত হবে কিনা, আর মথার অশনি সংকেতটা বিজেপির জন্য বড় অশনি সংকেত হবে কিনা? যে মথা একটা ছাতা, আপনি যদি মথার ইতিহাসটা দেখেন, এটা একটা এনজিও ছিল। এনজিও থেকে রাজনৈতিক দল হওয়া, এবং রাজনৈতিক দল যদি করতে হয়, আমি যেটুকু বুঝি, আমার যা জ্ঞান, রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে, তার একটা ফিলোসফি তৈরি হয়, তার বিভিন্ন নীতিমালা থাকে, যে অর্থনৈতিক ব্যাপারে আমার কি দৃষ্টিভঙ্গি, বিদেশ নীতি আমার কি হবে, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আমি কি বলবো, উন্নয়ন নিয়ে কি বলবো, এরকম খতিয়ান তৈরি করতে হয়। আপনি যে কোনো রাজনৈতিক দলের যদি উৎপত্তির ইতিহাস দেখেন সেটা এরকম। তো ত্রিপুরা মথাটা আসলে কোনো রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি না। এই কারণে মনে করি না, কারণ এটার যে সৃষ্টিটা এটা এরকমভাবেই হয়েছে, যেই কারণে এদের যে কোনো সময় যে কোনো পার্টির সঙ্গে, আজকে এই পার্টি কালকে ওই পার্টির সঙ্গে এরা যাচ্ছে, এরা বেসিক্যালি একটা প্রেশার গ্রুপ। তো প্রেশার গ্রুপের যে ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারটা দেখা গেছে। তবে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের লক্ষ্যটা আসলে কি সেটা ভোটাররা কি জানে কি না জানে আমি জানি না, কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি। কারণ হচ্ছে এটা ঘটনা যে যখন সিএ নিয়ে, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন আলোচনা চলছিল, যখন আন্দোলন হওয়ার কথা ছিল, তখন কিন্তু মোটামুটি ভারতবর্ষের 80% লোক কনভিন্স ছিল যে ভারত থেকে কাউকে তাড়ানোর জন্য এই আইনটা তৈরি হচ্ছে না। এটা হচ্ছে ভারতবর্ষে যে সমস্ত লোক এখনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরকে সুযোগ দেওয়ার জন্য একটা আইন তৈরি হচ্ছে, এখান থেকে কাউকে তাড়ানো হবে না। এবং এটা প্রদ্যুৎ কিশোর মানিক্যও জানতেন, কিন্তু তারপরেও তিনি আন্দোলন করলেন, এখানে অনেক কিছু হলো। আপনি চিন্তা করুন যে রিয়াং শরণার্থীদের নিয়ে যে আন্দোলনটা হলো পানিসাগরে, যেখানে নিরীহ লোক মারা গেলেন একজন, এটা কারা করলো, কেন করলো? এবং এই যে বিভিন্ন মতাদর্শের লোকজনকে নিয়ে তিনি মথা তৈরি করলেন, এখানে সিপিএম এর লোক আছে, কংগ্রেসের লোক আছে, ত্রিপুরা মথা বলে তো কিছু নেই, এত লোকজনকে নিয়ে উনি নির্বাচনে লড়েছেন। এডিসিতে ওনার রেজাল্টটা কেন ভালো হয়েছে, কারণ উনি, ওটা ছিল একটা উপজাতি এলাকার ভোট, এবং উপজাতিরাই ভোটার, 95% ভোটার ছিলেন উপজাতি, এবং সেটা ওনার কাছে একটা অ্যাডভান্টেজ ছিল। কিন্তু উনি সঠিকভাবেই বলেছেন যে উনি যখন কংগ্রেসে ছিলেন তখন ওনার এক বোনকে উনি প্রার্থী করেছেন, এবার উনি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করেছেন, সেখানে এসে ওনার আরেকটা বোনকে প্রার্থী করলেন। এখন বিজেপি কিভাবে কি ভাবলো কি করলো সেটা সম্পর্কে তো আমার জানা নেই, আমি বলতেও পারবো না। তবে আমি এটা বলতে পারি যে এটা একটু মানে লজ্জাবোধ থাকা উচিত ছিল ওনার। এটা যদি নির্লজ্জ না হলে কেউ এই কাজটা করতে পারে না। যার লজ্জাবোধ আছে, যার সেন্স আছে, সে কোনোদিন এই কাজটা করতে পারে না, এটা আমি মনে করি। এবং সেদিনের প্রেস কনফারেন্সটা দেখে আমার মনে হয়েছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কে আমার একটা হাই রিগার্ডস আছে, এবং আমি ওনাকে একজন মানুষ, ভালো মানুষ হিসাবে জানতাম। কিন্তু ওই দিন ওনার যে প্রেস কনফারেন্সে ওনার যে আচরণ আমি দেখলাম, এটা আমি ব্যক্তিগতভাবে মর্মাহত, এবং আমি মনে করি যে ত্রিপুরার রাজনীতিতে এইরকম নেতা কোনোদিন আসেনি। এবং উনি যদি রাজনীতি করতে চান এবং যদি সাংবাদিক সম্মেলন করতে চান, আমি ক্ষোভের সঙ্গে বলছি, ওনার নিজেকে একটু পরিমার্জিত করা উচিত, এবং জানা উচিত, বোঝা উচিত। উনি তো বিদেশেও গেছেন, ভালো হিন্দি বলেন, ভালো ইংরেজি বলেন, অনেক লোকজনের সঙ্গে ওনার পরিচয় আছে, কিন্তু ওনার যে কালচারাল ব্যাংক্রাপসি যেটাকে বলা হয়, যে কি বলে সাংস্কৃতিক দৈন্যতা, এটা রাজ পরিবারের থেকে মানুষ এটা আশা করেনি। কোনো সাংবাদিককে আপনি প্রশ্ন করার পরে উনি আবার পাল্টা প্রশ্ন করছেন, এটা সৌজন্যতার মধ্যে পড়ে না। এখন উনি হয়তো আজকে বিজেপির সঙ্গে আছেন, কালকে বিজেপির সঙ্গে থাকবেন কি থাকবেন না আমি জানি না, কারণ আমি প্রথমেই বলেছি এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা এনজিও, এটা প্রেশার গ্রুপ। তো প্রেশার গ্রুপের পলিটিক্স হয় প্রেশার পলিটিক্স।
যেখানে প্রেশার দরকার সেখানে এরা প্রেশার দেয়। এখন আজকে বিজেপির সঙ্গে আছে, কালকে হয়তো সিপিএম এর সঙ্গে যাবে, পরশু হয়তো কংগ্রেসের সঙ্গে যাবে, তারপরের দিন হয়তো এরা আবার আইপিএফটির সঙ্গে মিলে আরেকটা কিছু করবে। তো আমার মনে হয় এই রকমের যে এলিমেন্ট যারা রাজনীতিতে আসছে এদের সম্পর্কে আমাদের প্রত্যেকের সতর্ক থাকা উচিত, এবং যারা আদর্শের ভিত্তিতে রাজনীতি করে, সেটা বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, এরা তিনটাই মূল দল আমাদের রাজ্যে। এবং আমার মনে হয় এই তিন দলের কাছে এটা একটা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে নিয়ে আপনি ভোটের লড়াই করতে পারেন, ভোট জিততে পারেন, না জিততে পারেন সেটা আমি জানি না, কিন্তু এই ধরনের ব্যক্তি বা এই ধরনের গোষ্ঠীকে যারা প্রমোট করেন এটা এদের জন্য বিপজ্জনক। আজকে যে মথার কথা আপনি বলছেন, মথা ভোট দেবে, কাকে ভোট দেবে, বিজেপিকে দেবে কিনা, আরে মথা ইজ এ কংগ্লোমারেশন অফ মেনি পার্টিস। এখানে কি কমিটেড ভোটার আছে নাকি কেউ? এখানে তো আমি আরো অবাক লাগে, বিজয়রাঙ্কুলের মতো একজন ম্যাচিউর পলিটিশিয়ান উনি কি করে এইসব মঞ্চ শেয়ার করেন। আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে রাজনীতির যে কালচার এটাকে নষ্ট না করাই ভালো।